তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হেমনাথ সরকার, সহকারী শিক্ষক, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের আমি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে আজকের আমরা কারক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে ক্লাসের জন্য তোমাদেরকে প্রথমেই আমার সাথে থাকতে হলে, যুক্ত হলে তোমাদেরকে বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকতে হবে। আশা করি তোমরা এগুলো নিয়ে এখন প্রস্তুত আছো আমার সাথে আজকে ক্লাসে একত্র হওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব কারক নিয়ে। তোমরা জানো যে গত ক্লাসে আমরা কারক নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আলোচনা করেছিলাম কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং সম্প্রদান কারক নিয়ে। সেখানে আমরা দেখাতে চেষ্টা করেছিলাম যে কিভাবে ক্রিয়ার কাছে প্রশ্ন করলে কারকগুলো নির্ণয় করা যায়। সেখানে আমি কি বলেছিলাম, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। 2 নম্বরে বলেছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়ার কাছে যে উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক। 3 নম্বরে বলেছিলাম দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। 4 নম্বর বলেছিলাম কি বা কাকে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি কি বলেছিলাম, এই যে 2 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন একই, অর্থাৎ কর্মকারকে এবং সম্প্রদান কারকে প্রশ্ন করতে হয় একই নিয়মে এবং বিভক্তিও একই। তাহলে পার্থক্য কোথায় বলেছিলাম? পার্থক্য শুধু বলেছিলাম কর্মকারকে সত্য ত্যাগ না করে দান করা হয়, অর্থাৎ কর্তা যাকে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়াটি বা কাজটি সম্পন্ন করে থাকে সেটা কর্মকারক। এবং সম্প্রদান কারকে বলেছিলাম যখন কোনো কিছু সত্য ত্যাগ করে দান, অর্চনা বা উপাসনা বা সাহায্য ইত্যাদি প্রার্থনা করা হয় সেটাকে সম্প্রদান কারক বলে। আজকে আমরা শিখব অপাদান কারক। আজকে আমরা কি শিখব? অপাদান কারক। অপাদান কারক শিখতে হলে খুব ভালো করে অপাদান কারকের সংজ্ঞাটা একটু আয়ত্ত করতে হবে। এই অপাদান কারকের সংজ্ঞার মধ্যে শেখার অনেক কিছু আছে, যেটা আমরা এই সংজ্ঞাটা আয়ত্ত করতে পারলে আমরা আরও খুব ভালোভাবে অপাদান কারক শিখতে পারি। তোমরা কি বলতে পারো অপাদান কারক কাকে বলে? নিশ্চয় বলতে পারবে। আমি একটু তোমাদেরকে বলি, সংজ্ঞাটি লিখে দেই, তাহলে তোমাদেরকে বুঝতে খুব সুবিধা হবে। যা থেকে কোনো কিছু বিচ্যুত, বিচ্যুত বা চ্যুত একই কথা, অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া, বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত, উৎপন্ন, আরম্ভ, এবং যা দেখে আমরা ভীত হই বা ভয় উৎপন্ন হয়
তাকে অপাদান কারক বলে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। যা থেকে কোনো কিছু বিচ্যুত, আমি বিচ্যুত বলতে বিচ্ছিন্ন বা চ্যুত হয়ে যাওয়া, পতিত অর্থাৎ কোনো কিছু থেকে পড়ে যাওয়া, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত, উৎপন্ন, আরম্ভ এবং যা দেখে আমরা ভীত হই, ভয় উৎপন্ন হয়, এরকম কোনো কিছু বোঝালে সেই কারকটা হবে অপাদান কারক। অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়, কিন্তু সব ক্ষেত্রে যে পঞ্চম বিভক্তি হবে এমন কোনো কথা নেই, যে কোনো বিভক্তি হতে পারে। আমরা বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছিলাম। আর অপাদান কারক নির্ণয় করতে গেলে বা অপাদান কারকে সহজে বের করতে গেলে আমাদেরকে দুটো বিষয় মনে রাখতে হবে। সেক্ষেত্রে একটা বিষয় বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয় একটা বিষয়, আর তার আগে কী করতে হবে কারক কীভাবে নির্ণয় করতে হয়। অপাদান কারকটা বের করতে গেলে প্রশ্ন করতে হয় ক্রিয়ার কাছে হতে, থেকে, চে, এগুলো দিয়ে ক্রিয়ার কাছে প্রশ্ন করতে হয়। যেমন আমি যে কোনো একটা প্রশ্ন বলতে পারি এবং সাধারণত দেখতে হবে যে কোনো প্রশ্ন লেখা থাকবে সেই প্রশ্নগুলো এই শব্দগুলো দিয়ে ক্রিয়ার কাছে প্রশ্ন করা যাচ্ছে কিনা, এবং যে শব্দটা নিচে আন্ডারলাইন করা থাকবে অর্থাৎ দাগ দেওয়া থাকবে সেই শব্দটা প্রশ্নের যথাযথ উত্তর হচ্ছে কিনা এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আমরা একটু উদাহরণ দিয়ে দেখতে পারি। বিপদে বিপদে মোরে রক্ষা করো। তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি? আমি কি বলেছি, কে বা কারা দিয়ে হবে কর্তৃকারক, এটা হলে হবে কর্মকারক, এটা দিয়ে হলে করণকারক, এটা দিয়ে হলে সম্প্রদান। তাহলে হতে থেকে চে এটা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি প্রশ্ন হবে? কি হতে রক্ষা করো। তাহলে উত্তর পেয়ে যাই আমরা বিপদ হতে। তাহলে আমরা বলতে পারি হতে অর্থাৎ কি হতে, কি হতে এটা প্রশ্ন আছে। তাহলে উত্তর পেয়ে যাচ্ছি বিপদ হতে। তাহলে এটা হচ্ছে অপাদান কারক, অপাদান কারক। এখন আমরা দেখব কোন বিভক্তি যুক্ত আছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের এই শব্দটি নিচে দাগ দেওয়া আছে। এই শব্দটি ছিল, মূল শব্দ কি ছিল? বিপদ। কি যুক্ত আছে? এই বিপদ শব্দের সাথে যুক্ত আছে সমান সমান বিপদ হয়েছে, তাই তো? আমি কি বলেছিলাম? আমি বিভক্তি যে চিহ্নগুলো তোমাদেরকে বলেছিলাম সেক্ষেত্রে আমি কিন্তু বলেছিলাম এ অন্তস্থ ইয়, তে, এতে, এগুলো যুক্ত থাকলে শব্দের সাথে কোন বিভক্তি হয়? সপ্তমী বিভক্তি হয়, সপ্তমী। তাহলে বিপদে অর্থাৎ অপাদান কারকে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। এখন লক্ষ্য করো, সংজ্ঞাটার মধ্যে এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। এই ধরনের কোনো কিছু বোঝালে অপাদান কারক হবে। আমরা দেখি একটু এই যে শব্দগুলো বিচ্যুত অর্থাৎ চ্যুত বা বিচ্যুত, আমরা একটু উদাহরণ দেই। বিচ্যুতর একটা উদাহরণ দেই, যেমন গোটা আলগা ফল গাছে থাকে না। গোটা আলগার নিচে দাগ। তাহলে এখন প্রশ্ন কি হবে? অর্থাৎ গোটা হতে আলগা, অর্থাৎ গোটা হতে আলগা সেই ফল গাছে থাকে না। তাহলে আমরা প্রশ্ন পাচ্ছি এখান থেকে। আমরা কিন্তু অন্য কোনো কিছু দিয়ে প্রশ্ন করলে এই শব্দটা উত্তর পাওয়া যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে কি হতে বা কি আলগা ফল, অর্থাৎ গোটা হতে আলগা ফল গাছে থাকে না।
তাহলে এটা অপাদান কারক। এখন দেখো এর সাথে কোনো কিছু যুক্ত আছে, এটা কিন্তু মূল শব্দ, ওটা আলগা, কোনো কিছু যুক্ত নাই, তাহলে এটা হচ্ছে কি প্রথমা বিভক্তি বা প্রথমা বিভক্তি, অর্থাৎ বোটা আলগা। এই যে শব্দটা লিখেছি আমি, এখানে কিন্তু কোনো কিছু যুক্ত নাই, অর্থাৎ কোনো কিছু যুক্ত না থাকে মানে কি প্রধান শব্দ বা মূল শব্দ, তাহলে বোটা আলগা, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যুক্ত না থাকলে প্রথমা বা শূন্য বিভক্তি, সেটা হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি বোঝায়। তাহলে আমরা এটা বলতে পারি অপাদান কারকে শূন্য বিভক্তি। এবার আমরা দেখব পতিত। পতিতর একটা উদাহরণ লিখি। কি লিখি? যেমন বৃক্ষ থেকে পাতা ঝরে, সেটা পতিত। যেমন মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাহলে এটা কিন্তু পতিত। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে প্রশ্ন হচ্ছে কি, আমাদের প্রশ্নের মাধ্যমে বের করতে হবে এই শব্দের উত্তর বের হচ্ছে কিনা। তাহলে আমি যদি বলি কি পড়ে, হয় না, মেঘ পড়ে না, আমি বলছি মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাহলে কি হবে প্রশ্ন? বৃষ্টি পড়ে, এর কাছে প্রশ্ন করতে হবে। তাহলে হতে দেখে বোঝাচ্ছে, অর্থাৎ মেঘ হতে, অর্থাৎ কি হতে বৃষ্টি পড়ে, কি হতে প্রশ্ন হচ্ছে, কি হতে, কি হতে প্রশ্ন পড়ে, এই কি হতে কি হতে বৃষ্টি পড়ে, তাহলে মেঘ হতে বৃষ্টি পড়ে, এটা পতিত। অর্থাৎ তাহলে আমরা এবার দেখবো অপাদান কারক যখন হবে মেঘ হতে, কোন বিভক্তি আছে। তাহলে যদি শুধু মেঘের নিচে দাগ থাকতো তাহলে দেখা যাচ্ছে কোনো কিছু যুক্ত নাই, কিন্তু আমি দাগ দিয়েছি মেঘ থেকে, অর্থাৎ এটা হতে থেকেছে, এরকম কোনো কিছু যুক্ত থাকলে সেটা অপাদান কারক, সেটা বিভক্তি, সেটা পঞ্চমী বিভক্তি। তাহলে এটা হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এবার আমরা দেখব গৃহীত। গৃহীতর একটা উদাহরণ আমরা দেই। কি দিতে পারি? শুক্তি থেকে মুক্ত মেলে, বা ঝিনুক থেকে মুক্তা মেলে, একই কথা, মুক্ত মেলে, মুক্তা মেলে না, এই ধরনের আমরা উদাহরণগুলো দিতে পারি। তাহলে শুক্তি থেকে, তাহলে আমরা অর্থাৎ করতে পারি, অর্থাৎ শুক্তি থেকে আমরা মুক্তা বা মুক্ত পেতে পারি, এটা গৃহীত। তাহলে আমরা একইভাবে লক্ষ্য করতে পারি, তাহলে কি হতে, তাহলে শুক্তি থেকে, শুক্তি থেকে, এটা অপাদান কারক, তাহলে কোন বিভক্তি? পঞ্চম বিভক্তি, ঠিক আছে। তাহলে অপাদান কারকে পঞ্চম বিভক্তি। আর তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, অপাদান কারকে সাধারণত পঞ্চম বিভক্তি হয়, কিন্তু সব ক্ষেত্রে পঞ্চম বিভক্তি হতেও পারে, না হতেও পারে। যেমন আমরা এটা বলেছিলাম যে বোটা আলগা, এখানে কিন্তু কোনো বিভক্তি যুক্ত ছিল না। এবার আমরা দেখব জাত। তোমাদেরকে মনে রাখতে হবে এই যে কয়েকটি বিষয় বলেছি, এই বিষয়গুলো বোঝালে অপাদান কারক হবে জাত। জাতর একটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা জমি থেকে ফসল পাই। একটা উদাহরণ লিখি, খেজুর রসে, খেজুর রসে গুড় হয়, খেজুর রসে, অর্থাৎ গুড় হয়, অর্থাৎ কি হতে গুড় হয়? খেজুর রসেতে গুড় হয়। বা একই যদি বলি কি থেকে গুড় হয়, সেটা খেজুর রসতে, তাহলে এটা কি? অপাদান কারক। এখন দেখবো আমরা কি বিভক্তি যুক্ত। রসে মূল শব্দ কি ছিল? রস, মূল শব্দ ছিল রস, যোগ এ থাকলে কোন বিভক্তি? সপ্তমী। তাহলে এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তি, এটা আছে সপ্তমী বিভক্তি। এবার আমরা দেখব রক্ষিত।
অনেক উদাহরণ আছে। একটা উদাহরণ আমরা কি বলতে পারি, বিপদে মরে রক্ষা করো এ নহে মরে প্রার্থনা। বিপদে মরে রক্ষা করো, এটা লিখি বিপদে, ছোট করে লিখি বিপদে মরে রক্ষা করো, বা বিপদ হতে রক্ষা করে একই কথা। তার বিপদে কোথা হতে রক্ষা করো, বিপদ হতে রক্ষা করো। তাহলে এটা এই যে হতে দেখেছে, তাহলে অপাদান কারক কোন বিভক্তি, মূল শব্দ কি বিপদ যোগ এ থাকলে সপ্তমী, তাহলে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। এবার কি আছে, রক্ষিত, রক্ষিত মানে আছে বিরত, বিরত, বিরতর একটা উদাহরণ লিখি, পাপে বিরত হও, পাপে। তাহলে প্রশ্ন কি হতে পারে, যদি আমরা ভুল করে প্রশ্ন করি, আমি কিন্তু বারবার বলেছিলাম ভুল করে প্রশ্ন করলে সঠিক শব্দ পাওয়া যাবে না, অর্থাৎ সঠিক কারক আমরা নির্ণয় করতে পারবো না। যদি বলি কে বিরত হও, আমি কিন্তু আর একটা কথা বলেছিলাম, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্তৃকারক, এবং কে বা কারা দিয়ে যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা মূলত কর্তা বা ব্যক্তি বা বিশেষ্য বা সর্বনাম, এই ধরনের পদ বের হবে। তাহলে পাপে বিরত হও অর্থাৎ কোথা হতে বিরত হও বা কোথা থেকে বিরত হও, তাহলে পাপ হতে বিরত হও, তাহলে এটা আছে অপাদান কারক, পাপ প্লাস এ, পাপে, এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তি। এবার আমরা দেখব দূরীভূত, দূরীভূত একটা উদাহরণ লিখি, যেমন কি লেখা যায়, দেশ থেকে করোনা চলে গেছে, চলে গেছে তাহলে দেশ থেকে করোনা চলে গেছে। তাহলে প্রশ্ন কি হতে পারে, চলে গেছে কাছে, এর কাছে প্রশ্ন করতে হবে কোথা হতে চলে গেছে, কোথা থেকে চলে গেছে, অর্থাৎ তাহলে এটা হতে দেখেছে পঞ্চমী বিভক্তি, তাহলে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। উৎপন্ন, কি লিখতে পারি, যেমন তিলে তৈল আছে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই বিষয়টা তোমাদের অনেকটা ভুলে যায়, তিলে তৈল আছে, আরেকটা আছে, সরি এটা ভুলে গেল, তিলে তৈল হয়, আরেকটা বিষয় আছে তিলে তৈল আছে। এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। লক্ষ্য করো, এখানে প্রশ্ন হয় যে উৎপন্ন অর্থাৎ কি হতে তৈল হয়, এটা হতে দেখেছে কি হতে তৈল হয়, অর্থাৎ তিল হতে তৈল হয়, এটা অপাদান কারক। কিন্তু এখানে কিন্তু তিল হতে তৈল আছে, এটা প্রশ্ন হবে কি কোথায় আছে, কোথায় তৈল আছে, এখানে কিন্তু কোথায় বোঝাচ্ছে। তোমরা জানো যে অধিকরণ কারকে কি হয়, স্থানকাল বিষয়, অর্থাৎ কোথায়, কখন, কিসে বা কি বিষয়ে, কিসে বা কি বিষয়ে, এই ধরনের প্রশ্ন করা হয়। তাহলে এই প্রশ্নটা কি হবে, কোথায় তৈল আছে, তাহলে এটা কিন্তু অধিকরণ কারক, এটা কিন্তু অধিকরণ কারক, এটা আছে অধিকরণ, অধিকরণে এ বিভক্তি আছে, তাই তো, তাহলে এটা অধিকরণ সপ্তমী। তাহলে এটা কি হবে, কোথায় তৈল হয় অর্থাৎ কোথা হতে তৈল হয়, এটা আছে
অপাদান, এটা আছে সপ্তমী, এ বিভক্তি যুক্ত আছে। তাহলে তিলে তৈল হয়, এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী। আর তিলে তৈল আছে বললে অধিকরণে সপ্তমী। এবার আমরা আরম্ভ, হ্যাঁ আরম্ভ। আরম্ভ অর্থাৎ কোনো কিছু যদি আরম্ভ বোঝায় সেটাও অপাদান কারক। যেমন আমরা একটা বাক্য লিখি, মঙ্গলবার, মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস শুরু। থেকে মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস শুরু। তাহলে আমরা বুঝতে পারছি এটা আরম্ভ বোঝাচ্ছে, শুরু বোঝাচ্ছে। এই ধরনের বোঝালে কী হবে? অপাদান কারক হবে। তাহলে কখন হতে, এটা কিন্তু একটা সময় হতে বোঝাচ্ছে, শুধু সময় না, সময় হতে বোঝাচ্ছে। তাহলে এই ধরনের বাক্য কী হবে? অপাদান কারক হবে। মঙ্গলবার থেকে, যদি আমি শুধু দাগটা এখানে দিতাম শূন্য বিভক্তি হতো, কিন্তু যখন আমি মঙ্গলবার থেকে টোটাল এই পর্যন্ত দাগ দিব তাহলে এটা অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে। এবার আমরা দেখব যা দেখে আর ভীত, অর্থাৎ কোনো কিছু ভয় উৎপন্ন হয়, ভীত। যেমন ভীতর অনেক উদাহরণ দেওয়া যায়, যে বাবাকে বড্ড ভয় পাই, সাপ হতে ভয় পাই। তারপর আমি আরও অনেক বাক্য বলতে পারি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, বা যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আরও বাক্য লিখতে পারি আমরা, আমি কি ডরাই সখী, বলছে আমি কি ডরাই সখী, ভিখারি রাঘবে, ভিখারি রাঘবে। রাঘব বলতে এখানে রামচন্দ্র। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, অর্থাৎ বলছে আমি কি ভিখারি রাঘবকে ভয় পাই, অর্থাৎ রাঘব অর্থাৎ রঘুনাথ বা রামচন্দ্র যার কথা বলা হচ্ছে, বলছে তার থেকে ভয়ের উৎপন্নের কথা বলা হচ্ছে, অর্থাৎ রাঘবে, অর্থাৎ এখান থেকে ভয়ের কথা বলা হচ্ছে। যেমন যেখানে বাঘের ভয়, বাঘের নিচে দাগ থাকলে সেটাকে আরো নির্ণয় করতে হবে, যেমন বাবাকে বড্ড ভয় পাই, এরকম। তাহলে কোথা হতে ভয় হয়? রাঘব হতে। তাহলে এটা অপাদান কারক। তাহলে কোন বিভক্তি আছে? রাঘব প্লাস এ, এখানে এ বিভক্তি আছে, তার মানে এটা অপাদানে সপ্তমী বিভক্তি। আরও লক্ষ্য করো, তাহলে তোমাদের কয়েকটা শব্দ বলেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই 10 ধরনের কোনো কিছু বোঝালে সাধারণত অপাদান কারক হয়। আরও হতে পারে যেমন স্থান ত্যাগ, স্থান ত্যাগ, স্থান ত্যাগ। যেমন আমরা বলতে পারি গাড়িটি স্টেশন ছাড়লো, গাড়িটি স্টেশন ছাড়লো, স্টেশন অর্থাৎ প্রশ্ন কী হবে? স্থান ত্যাগ বোঝাচ্ছে, অর্থাৎ গাড়িটি কোথা হতে ছাড়লো, অর্থাৎ কোনো একটি স্থান থেকে অন্য স্থান দিক, অর্থাৎ স্থান ত্যাগ করা বোঝাচ্ছে। এরকম ধরনের বাক্য বোঝালে সেটাও অপাদান কারক হবে। লক্ষ্য করো কী লিখছি, গাড়িটি স্টেশন ত্যাগ করলো, এই শব্দের সাথে কিন্তু কোনো কিছু যুক্ত নাই, অর্থাৎ মেন শব্দ বা প্রধান শব্দ আছে। তাহলে হবে কি? এটা হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি, কারণ এখানে কোনো কিছু যুক্ত নাই, কিন্তু শূন্য বিভক্তি। আমরা আরও যে কোনো বাক্য লিখতে পারি, যে কোনো বাক্য লিখে আমরা শুধু প্রশ্ন করে সঠিক কারক নির্ণয় করতে পারি এবং বিভক্তি নির্ণয় করতে পারি। যেমন আমরা যদি লিখি যে স্কুল স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, রবীন্দ্রনাথ হওয়া যায় না স্কুল। তাহলে প্রশ্ন কী হবে? কোথা হতে পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, অর্থাৎ স্কুল হতে পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। কোথা হতে পালিয়ে?
স্কুল হতে পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। আমরা আরও বাক্য লিখতে পারি, মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পালায়ন। মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পালায়ন বা পাঠশালা পালায়নের কথা, একই কথা, পাঠশালা পালায়ন। অর্থাৎ কি, তাহলে মনে পড়ে, কি মনে পড়ে? পাঠশালা পালায়ন। তাহলে প্রশ্ন কি হবে? কোথা হতে পালানোর কথা মনে পড়ে? অর্থাৎ পাঠশালা হতে পালানোর কথা মনে পড়ে। তাহলে হতে দেখেছে, তাহলে অপাদান কারক। এখানে কিছু কোনো কিছু যুক্ত আছে? পাঠশালা আছে? নেই। অর্থাৎ এটা আছে প্রধান শব্দ, অর্থাৎ অপাদান কারকে এটা শূন্য বিভক্তি। আরও লিখতে পারি, প্রচুর বাক্য মনে আসছে। তোমাদেরকে একটা বিষয় লক্ষ্য করে রাখতে হবে, আমরা যেখান থেকে বাক্য দেই না কেন প্রশ্ন করতে হবে হতে থেকেছে, এবং প্রশ্ন করার পরে লক্ষ্য করতে হবে যে শব্দটা নিচে আন্ডারলাইন করা থাকবে সেই শব্দটা, তাহলে কিন্তু সঠিকভাবে প্রশ্ন করা হয় না। তারপর লক্ষ্য করতে হবে সেই শব্দটার সাথে কোনো কিছু যুক্ত আছে কিনা। যদি যুক্ত থাকে সেই অনুযায়ী আমাদেরকে বিভক্তি নির্ণয় করতে হবে। আশা করি তোমরা অপাদান কারক বুঝতে পেরেছো। এবার আমরা দেখব অধিকরণ কারক। অধিকরণ কারক, অধিকরণ কারকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হয়। স্থান, কাল, আর আছে বিষয়। এই তিনটে বিষয় লক্ষ্য রাখতে হবে, স্থান, কাল, বিষয়। তাহলে সংজ্ঞাটা কিন্তু এর মধ্যে বোঝা যাবে। অর্থাৎ যে স্থানে, যে কালে, যে বিষয়ে ক্রিয়া সংগৃহীত হয় ওকে বলে ক্রিয়ার আধার। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। যে স্থানে, যে কালে, যে বিষয়ে ক্রিয়া সংগৃহীত হয় তাকে বলা হয় ক্রিয়ার আধার। একে বলা হয় ক্রিয়ার আধার। এই ক্রিয়ার আধারকে মূলত অধিকরণ কারক বলে। কি বললাম? ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। এখন কারক, অধিকরণ কারক নির্ণয় করতে গেলে প্রশ্ন করতে হয় কোথায়, কখন, কিসে বা কোন বিষয়ে প্রশ্ন করতে হয়। যেমন আমি কোথায় দিয়ে প্রশ্ন করি, যেমন পুকুরে মাছ থাকে, পুকুরে মাছ থাকে বা পানি থাকে পুকুরে। অর্থাৎ প্রশ্ন কি, কোথায় মাছ থাকে? পুকুরে। তাহলে এটা কিন্তু কোথায়, অর্থাৎ স্থান বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। আবার যদি বলি কখন, কখন একটা সময়, যেমন আমি যদি বলি শরতে কাশফুল ফোটে, কাশফুল, শরতে কাশফুল ফোটে। অর্থাৎ সময়ের কথা বলছে। যদি বলি কিসে, অর্থাৎ কিসে মানে কোন বিষয়ে। অর্থাৎ যদি বলি ছেলেটি ব্যাকরণে পণ্ডিত বা পটু বা দক্ষ, ব্যাকরণে অর্থাৎ একটি বিষয়, ছেলেটি ব্যাকরণে পণ্ডিত অর্থাৎ কোন বিষয়ে। তাহলে বুঝতে পারছি স্থান, কাল, বিষয় এরকম ধরনের বাক্য বোঝালে সেটা হবে অধিকরণ কারক। তোমরা অধিকরণ কারকের আরও অনেক প্রকারভেদ আছে, সেটা আমি একটু বলি। অধিকরণ কারক 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। অন্যান্য বইতে যেটা 3 প্রকার আছে, নবম দশম শ্রেণীর বইতে 3 প্রকার আছে, তোমাদের সরি, আমরা জানি যে অধিকরণ কারক 4 প্রকার।
4 প্রকার। 1 স্থানাধিকরণ, 2 কালাধিকরণ, 3 বিষয়াধিকরণ, 4 ভাবাধিকরণ। নবম দশম শ্রেণীর বইতে প্রকারভেদে একটু ভিন্নতা লক্ষ্য করা যায়, তবে সেটা মোটামুটিভাবে এর মধ্যে আছে, তোমরা সেটা পরবর্তীতে দেখতে পাবে। স্থানাধিকরণ অর্থাৎ কোনো স্থানে যখন ক্রিয়াটি সংঘটিত হয় সেটা স্থানাধিকরণ। যেমন স্থানে যদি বলি বনে বাঘ থাকে, বনে বাঘ থাকে অর্থাৎ বনে, এটা কিন্তু স্থান বোঝাচ্ছে। যেমন যদি বলি পুকুরে মাছ থাকে, নদীতে মাছ থাকে, সাগরে জল থাকে, এরকম। তাহলে কালাধিকরণ, কালাধিকরণ এখানে একটা সময় বোঝাচ্ছে, এখানেও কিন্তু সময় বোঝাচ্ছে। তাহলে আমি একটু আগে একটা উদাহরণ লিখেছিলাম যে শরতে কাশফুল ফোটে, সেটাও কিন্তু কাল অর্থাৎ সময় বোঝাচ্ছে। কাল মানে আমরা জানি সময়। আর বিষয়, বিষয় কি বলেছিলাম? যখন কোনো বিষয়ে দক্ষতা বা অপারদর্শিতা এমন ক্রিয়া সম্পন্ন হয় এমন বোঝাবে, তাহলে সেটা বিষয়াধিকরণ। যেটা আমি বলেছিলাম যে ছেলেটি ব্যাকরণে পণ্ডিত। ভাবাধিকরণ, ভাবাধিকরণটা একটু তোমাদের বুঝতে হবে। ভাবাধিকরণে 2টি ক্রিয়া থাকে। এই 2টি ক্রিয়া, একটি ক্রিয়ার উপরে অন্য একটি ক্রিয়া নির্ভরশীল থাকে। যে ক্রিয়াটির উপর নির্ভরশীল হবে ওই ক্রিয়াটি ভাবাধিকরণ। আমি উদাহরণ দেই, যেমন সূর্যোদয়ে, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তাহলে লক্ষ্য করো, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হবে, 2টি ক্রিয়া। তাহলে এই অন্ধকার দূরীভূত হবে, এটা নির্ভর করছে কিসের উপরে? এটা নির্ভর করছে কিন্তু সূর্যোদয়ের উপরে। তাহলে এই ক্রিয়াটি হবে অধিকরণ, অর্থাৎ এটা হবে ভাবাধিকরণ। অর্থাৎ এই অন্ধকার দূরীভূত হবে এই ক্রিয়াটি নির্ভর করে এই ক্রিয়াটির উপরে। এর জন্যে যে ক্রিয়ার উপরে নির্ভর করবে বা যেটার উপরে নির্ভরশীল হবে সেটা হবে ভাবাধিকরণ। আমরা আরও অনেক উদাহরণ লিখতে পারি, সেটা তোমাদের অনুশীলনের জন্য বাড়ির কাজ হিসেবে দিয়ে যাব। আমরা এখন এটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা একটু লিখে নাও। সকল কারকে, সকল কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ। আমি সহজে একটা সূত্র দিচ্ছি, সূত্রের মাধ্যমে তোমরা এটা বুঝতে পারবে। পা গোটা দীপ্তি, পা গোটা দীপ্তি, পা অর্থাৎ পাগলে কি না বলে, তা ও সরি বলে যাচ্ছি, গু অর্থাৎ গুণহীনে ত্যাগ করো, কা টাকায় কিনা হয়। আমি কিন্তু অনেকটা বলেছিলাম যে টাকায় কিনা হয়, টাকায় অসত্য সাধ্য নাই, টাকায় বাঘের দুধ হয় বা বাঘের দুধ মেলে, আবার টাকা হতে টাকা হয়। শুধু এই বাক্যটা টাকা, টাকায় টাকা হয়, এটা আছে অপাদানকারক, অর্থাৎ কি হতে কি হয়, এটা উৎপন্ন বোঝায়। টাকায় টাকা, টাকায় কিনা হয়। পা গোটা দীপ্তি, দিতে দিনে দয়া করো, দীপ্তি অর্থাৎ দীপ্তি অর্থাৎ পথে পরাজয়ে
ডরে না বীর। কি আছে? তি আছে। তিতে তিলে তৈল হয়। লক্ষ্য করো আমি কি বলেছি, সকল কারক হবে এবং সপ্তমী বিভক্তি। কি হবে বিভক্তি? বিভক্তি হবে সপ্তমী এবং সবগুলো কারক। দেখি আমরা একটু। পাগলে অর্থাৎ কে কিনা বলে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্তৃকারক। পাগলে কিনা বলে। তারপর কি বলছি? গুণ ইনে ত্যাগ করো, অর্থাৎ কাকে ত্যাগ করো? গুণ ইনে ত্যাগ করো, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কর্মকারক। কি বিভক্তি আছে? সপ্তমী আছে। ইয়া বিভক্তি যুক্ত আছে। টাকায় কিনা হয়, অর্থাৎ ইয়া ইয়া তে তে এগুলো কি সপ্তমী, অর্থাৎ টাকায় কিনা, অর্থাৎ কি দ্বারা কিনা হয় এটা আছে করণ কারকে সপ্তমী। তারপর দিনে দয়া করো, কাকে দয়া করো? অর্থাৎ দিনে গরিব দুঃখীকে দয়া করো, এটা কিন্তু নিঃস্বার্থভাবে, এই জন্য সত্য ত্যাগ করে দান করা বা সাহায্য করা এগুলো সম্প্রদান। তাহলে এটা সম্প্রদান কারকে সপ্তমী। তারপর পরাজয় ডরে না বীর, অর্থাৎ কোথা হতে ডরে না বীর, পরাজয় হতে ডরে না বীর, তাহলে অপাদান কারকে সপ্তমী। তারপর তিলে তৈল হয়, কোথা হতে তৈল হয়? তিল হতে তৈল হয়, অর্থাৎ এটা আছে অধিকরণ কারকে সপ্তমী। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম অপাদান এবং অধিকরণ কারক এবং সেটার বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয়। এবং আমরা তার আগের ক্লাসে শিখেছিলাম কর্তৃকারক, কর্মকারক, করণ এবং সম্প্রদান কারক। আশা করি তোমরা সকালে এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি এখন তোমাদেরকে বাড়ির কাজ একটু দিয়ে যাব। দশে মিলে করি কাজ আর ইতি নাইলাস, এটুকু দিলাম শুধু। দশে মিলে করি কাজ। রেখো মা দাসেরে মনে, রেখো মা, রেখো মা দাসেরে মনে, দাসেরে মনে। চেষ্টায় সব হয়, শিক্ষককে শ্রদ্ধা করো, শিক্ষককে শ্রদ্ধা করো। লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ বা নাগরিক। এই যে 6টা বাক্য লিখেছি, 6টা বাক্যের মধ্যে যেগুলো শব্দ আন্ডারলাইন করা আছে এগুলো কারক এবং বিভক্তি নির্ণয় করতে হবে। এগুলো অবশ্যই বাসাতে তোমরা অনুসরণ করবা এবং বাকি ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো ব্যাকরণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।